হ্যালো স্টুডেন্টস, সকলকে আবারও আমার চ্যানেলে ওয়েলকাম। তোমাদের পড়াশোনা কেমন চলছে কমেন্ট বক্সে জানাবে। আজকে আমরা দ্রবণ চ্যাপ্টারের নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো দ্রাব্যতা। দ্রাব্যতা বা সলবিলিটি। দ্রাব্যতার ইংরেজি টার্ম হচ্ছে সলিবিলিটি অর্থাৎ দ্রাব্যতা। প্রথমে আমরা জানবো দ্রাব্যতা জিনিসটা কি বা দ্রাব্যতা কাকে বলে। ঠিক আছে, তো মনে করো এক গ্লাস জল নেওয়া হয়েছে এবং তার মধ্যে চিনি যোগ করা হচ্ছে। তো প্রথমে 1 চামচ চিনি যোগ করা হলো, দ্রবীভূত হয়ে গেল। 2 চামচ চিনি যোগ করা হলো, দ্রবীভূত হয়ে গেল। 3 চামচ চিনি যোগ করা হলো, দ্রবীভূত হয়ে গেল। অর্থাৎ চিনি জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে এবং কি হচ্ছে, চিনি এবং জলে মিশ্রিত হয়ে শরবত তৈরি হচ্ছে। দ্রবণটা কি তৈরি হচ্ছে? শরবত, অর্থাৎ চিনি এবং জলের দ্রবণ। এই দ্রবণের মধ্যে দ্রাবকে আছে জল আর দ্রাবকে আছে চিনি। ঠিক আছে, এখানে আমরা প্রথমে চিনি 1 চামচ দিয়েছি, চিনি দ্রবীভূত হয়ে গেছে। 2 চামচ চিনি দিয়েছি, দ্রবীভূত হয়ে গেছে। 3 চামচ চিনি দিয়েছি, দ্রবীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ গুলে যাচ্ছে। অর্থাৎ কি, দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে। এই দ্রাবকের মধ্যে এই দ্রাবের দ্রবীভূত হয়ে যাওয়ার এই ক্ষমতাকে বলা হচ্ছে দ্রাব্যতা। অর্থাৎ দ্রাবকের মধ্যে অর্থাৎ জলের মধ্যে এই চিনির এই গুলে যাওয়ার যে ক্ষমতা, সেটাকে বলছে দ্রাব্যতা। বোঝা যাচ্ছে? মনে করো আবার একটা গ্লাসে একইভাবে জল নিয়েছি, সেই জলের মধ্যে, জল হচ্ছে দ্রাবক, এবং তার মধ্যে মনে করো খাদ্য লবণ যেটাকে নুন বলি, খাদ্য লবণ বা NaCl যোগ করছি। মনে করো 1 চামচ অ্যাড করলাম, 2 চামচ অ্যাড করলাম, 3 চামচ অ্যাড করলাম। এইভাবে খাদ্য লবণ আমরা অ্যাড করে যাচ্ছি এবং খাদ্য লবণ কিন্তু জলের মধ্যে দ্রবীভূত বা গুলে যাচ্ছে। এই খাদ্য লবণের এই জলে দ্রবীভূত হয়ে যাওয়ার এই ক্ষমতাকেই বলছে দ্রাব্যতা। এবার দেখো, আমি এই জলের মধ্যে যত খুশি কিন্তু চিনি অ্যাড করতে পারবো না। আমি 1 চামচ দিলাম, দ্রবীভূত হয়ে গেল। 2 চামচ দিলাম, দ্রবীভূত হয়ে গেল। 3 চামচ দিলাম, দ্রবীভূত হয়ে গেল। এভাবে আমরা চিনি যখন অ্যাড করতে যাব, একটা সর্বোচ্চ পরিমাণ আমি চিনি কিন্তু অ্যাড করতে পারবো, তার বেশি পরিমাণ কিন্তু অ্যাড করতে পারবো না। অর্থাৎ একটা সর্বোচ্চ পরিমাণ, ম্যাক্সিমাম মনে করো সর্বোচ্চ আমরা 10 চামচ চিনি অ্যাড করতে পারলাম। 10 চামচ চিনি যোগ করলাম, অর্থাৎ 10 চামচ চিনি অ্যাড করলে জলের মধ্যে 10 চামচ চিনিটা কিন্তু দ্রবীভূত হয়ে গেল। কিন্তু 11 চামচ যখন চিনি যোগ করব, তখন কিন্তু আর দ্রবীভূত হতে পারবে না, অর্থাৎ পাত্রের তলায় থিতিয়ে পড়বে। অর্থাৎ সর্বোচ্চ 10 চামচ আমরা চিনি যোগ করতে পারবো, অর্থাৎ 10 চামচ চিনি দিলে জলের মধ্যে কিন্তু গুলে যাবে। যেই আমরা 11 চা চামচ চিনি যখন আমরা দেবো, তখন কিন্তু সেই চিনিটি তলায় থিতিয়ে পড়বে। অর্থাৎ দ্রাবকের মধ্যে সর্বোচ্চ একটা পরিমাণ কিন্তু আমরা দ্রাবক কিন্তু দ্রবীভূত করতে পারি। এই সর্বোচ্চ পরিমাণ দ্রাবের থেকে বেশি যখন আমরা দ্রাব্য যোগ করব, তখন সেটা দ্রবণের তলায় থিতিয়ে পড়বে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দ্রাব্যতা বলতে কি বোঝায়? দ্রাব্যতা অর্থাৎ দ্রাবকের মধ্যে দ্রাবের দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতা। এই দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতাকে বলছে দ্রাব্যতা। এরপরে তোমার এখানে দিয়েছি দ্রাব্য হিসাবে চিনি নিয়েছি, এখানে দ্রাব্য হিসাবে নিয়েছি খাদ্য লবণ বা NaCl, এবং দ্রাবক উভয় ক্ষেত্রে কিন্তু আমরা জল নিয়েছি, উভয় ক্ষেত্রে কিন্তু জল নেওয়া হয়েছে। এবার চিনির দ্রবীভূত হয়ে যাওয়ার যে এরকম ক্ষমতা, খাদ্য লবণের দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতা একটু আলাদা, কারণ দ্রাব্য দুটো আলাদা আছে। ভিন্ন ভিন্ন দ্রাবের একই দ্রাবকে দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতা আলাদা। বোঝা যাচ্ছে? আবার এই ব্যাপারগুলো, অর্থাৎ এই দ্রাব্যতা কিছু বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে। দ্রাব্যটা আমি কি অ্যাড করছি, দ্রাব্যটা যদি আমি চিনি অ্যাড করি একরকম দ্রাব্যতা হবে, খাদ্য লবণ অ্যাড করলে দ্রাব্যতা একরকম হবে। দ্রাব্য পদার্থের এই দ্রাবকের মধ্যে গুলে যাওয়ার বা দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতাকেই বলছে দ্রাব্যতা। চিনি দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতা একরকম, খাদ্য লবণ আলাদা দ্রাব্য পদার্থ, সেই খাদ্য লবণের দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতা একরকম। বা পটাশিয়াম নাইট্রেট, এটাও একটা আলাদা পদার্থ, আলাদা দ্রাবক। এই KNO3 কিন্তু দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতা আলাদা। অর্থাৎ সেগুলো হচ্ছে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, আরও একটা জিনিস মনে রাখতে হবে, এই দ্রাবক পদার্থ যখন আমরা যোগ করছি, অর্থাৎ দ্রাবকের মধ্যে দ্রাবক যখন দ্রবীভূত করছি, তখন কিন্তু আমাদের দ্রাবক কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত দ্রাবক কিন্তু আমরা যোগ করতে পারি। সর্বোচ্চ পরিমাণ দ্রাবের থেকে বেশি পরিমাণ দ্রাবক যোগ করলে কিন্তু তা পাত্রের তলায় থিতিয়ে পড়বে। আবার মনে করো একটা পাত্র আছে, এই পাত্রে মনে করো দ্রাবক হিসাবে জল আছে। আবার একটা পাত্র নিয়েছি, সেই পাত্রে দ্রাবক হিসাবে মনে করো
ইথার আছে, এখানে জল দ্রাবক, এখানে ইথার দ্রাবক, অর্থাৎ দ্রাবক দুটো আলাদা। এখানেও চিনি অ্যাড করছি, এখানেও কিন্তু চিনি অ্যাড করছি, অর্থাৎ দ্রাবক দুটো কিন্তু সেম, দ্রাবক দুটো সেম, একই দ্রাবক দেওয়া হয়েছে। তো এখানে দ্রাবক দুটো আলাদা, সো দ্রাবক দুটো আলাদা হয়ে যাওয়ার জন্য কিন্তু চিনি দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতাও কিন্তু আলাদা হবে। জলে চিনি যতটা সহজে দ্রবীভূত হতে পারবে, ইথারের মধ্যে কিন্তু চিনি ততটা সহজে দ্রবীভূত হতে পারবে না, অর্থাৎ দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতাটা কিন্তু ভিন্ন ভিন্ন দ্রাবক কিন্তু ভিন্ন রকম। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আরো একটা পয়েন্ট আমাদের যেটা মনে রাখতে হবে, উষ্ণতা। এই দ্রাব্যতার ক্ষেত্রে কিন্তু উষ্ণতা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? তো দেখো, মনে করো একটা হচ্ছে ঘরের উষ্ণতা 25°C উষ্ণতা, আর একটা হচ্ছে 50°C উষ্ণতা, অর্থাৎ 25° হচ্ছে ঘরের উষ্ণতা, স্বাভাবিক উষ্ণতা, সেই উষ্ণতা দ্বিগুণ উষ্ণতা হচ্ছে 50°C উষ্ণতা, দ্বিগুণ উষ্ণতা নেওয়া হয়েছে। এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে, তো এখানে দ্রাবক হিসেবে জল নিয়েছি, জল হচ্ছে দ্রাবক, আর এখানে কিন্তু দ্রাবক হিসেবে জল নিয়েছি। এখানে চিনি দেওয়া হচ্ছে দ্রাবক, এখানে কিন্তু চিনি দেওয়া হচ্ছে দ্রাবক, অর্থাৎ উভয় ক্ষেত্রে দ্রাবক সেম আর দ্রাবক কিন্তু সেম, উভয় ক্ষেত্রে কিন্তু চিনি যোগ করা হচ্ছে। পার্থক্যটা কোথায়? এখানে হচ্ছে উষ্ণতা হচ্ছে ঘরের উষ্ণতা করা হচ্ছে 25°C উষ্ণতা, আর এখানে হচ্ছে দ্বিগুণ উষ্ণতা, 25 দ্বিগুণ উষ্ণতা 50°C উষ্ণতা। তাহলে কোন ক্ষেত্রে সহজে দ্রবীভূত হবে চিনিটা? চিনি দ্রবীভূত, চিনিতে যে দ্রাবকে দ্রবীভূত হবে, সেই দ্রাবকে দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা কোথায় সব থেকে বেশি হবে? এখানে, কারণ এখানে জলটা হচ্ছে 50°C উষ্ণতায় আছে, দ্রাবকটা 50°C উষ্ণতায়, অর্থাৎ উচ্চ উষ্ণতায় আছে, এটা কিন্তু স্বাভাবিক উষ্ণতায় আছে। তো চিনিটা কোথায় সহজে দ্রবীভূত হবে? এই উষ্ণতায়, অর্থাৎ গরম জলের করতে কিন্তু চিনিটা সহজে দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ এখানে কিন্তু দ্রাবের দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতাটা বেশি, অর্থাৎ দ্রাব্যতা, এই যে দ্রাবের এই দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতা, একেই বলছে দ্রাব্যতা। এই দ্রাব্যতা কিন্তু উষ্ণতার উপরে নির্ভর করে, অর্থাৎ উষ্ণতা যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু দ্রাবের দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতাও কিন্তু বেড়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো আমরা জানবো। এই দ্রাব্যতা টার্মটির সাথে দ্রাব, অর্থাৎ কি দ্রাবক ব্যবহার করছি, দ্রাবক কি দ্রাবক ব্যবহার করছি, এবং উষ্ণতা, এই টার্মগুলি কিন্তু সম্পর্কযুক্ত, ঠিক আছে? চলো দ্রাব্যতার ডেফিনেশনটা দেখা যাক। তাহলে এখন আমরা দ্রাব্যতার ডেফিনেশনটা জেনে নেব। দ্রাব্যতা, দ্রাব্যতা অর্থাৎ নির্দিষ্ট দ্রাবকে দ্রাবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা, একে কিন্তু আমরা দ্রাব্যতা বলি। তো নির্দিষ্ট দ্রাবকে দ্রাবে দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতা। নেক্সট ডেফিনেশনটা আমরা দেখে নিই। কোনো নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাবক দ্রবীভূত করা যায়, সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা বলে, ঠিক আছে? তাহলে কোন নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতা ফিক্স থাকছে, কোন নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাবক দ্রবীভূত করা যায়, অর্থাৎ সর্বোচ্চ যত গ্রাম দ্রাবক দ্রবীভূত করা যায়, সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাব্যের দ্রাব্যতা বলে। মনে করো 20°C উষ্ণতায় খাদ্য লবণের জলে দ্রাব্যতা 35, 20°C উষ্ণতায় খাদ্য লবণের জলে দ্রাব্যতা 35। কথাটির অর্থ কি? কথাটি কি মানে দাঁড়াচ্ছে? কথাটির অর্থ হলো 20°C উষ্ণতায় দ্রাবকে আছে জল, জলে কত গ্রাম জলে? আমরা দ্রাবকের ডেফিনেশন বলছি 100 গ্রাম জলে, 100 গ্রাম জলে
সর্বোচ্চ যত গ্রাম দ্রাবক দ্রবীভূত করা যায়, সর্বোচ্চ 35 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত করা যায়। অর্থাৎ 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় খাদ্য লবণের জলের দ্রাব্যতা 35। এই কথাটির অর্থ হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে অর্থাৎ 100 গ্রাম জলে সর্বোচ্চ 35 গ্রাম দ্রাবক অর্থাৎ খাদ্য লবণ দ্রবীভূত করা যায়। আরও একটা উদাহরণ দেখি, মনে করো 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেট KNO3 এর জলে দ্রাব্যতা 85। এই কথাটির অর্থ কি দাঁড়াচ্ছে? 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 মানে পটাশিয়াম নাইট্রেটের জলে দ্রাব্যতা 85। এই কথাটির অর্থ কি দাঁড়াচ্ছে? ঠিক আগের মতো লিখব যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল আছে, দ্রাবক কি আছে? জল আছে। দ্রাবক হচ্ছে জল, অর্থাৎ কত গ্রাম জল? 100 গ্রাম জল। 100 গ্রাম জলে কত গ্রাম দ্রাবক? এবং দ্রাবকটা কি? পটাশিয়াম নাইট্রেট। সর্বোচ্চ 85 গ্রাম KNO3 দ্রবীভূত করা যায়। বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু ব্যাখ্যা করব। মনে করো নির্দিষ্ট তাপমাত্রায় m গ্রাম জলে ব্যাকেটের দ্রাবকে সর্বোচ্চ n গ্রাম দ্রাবক দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ m গ্রাম জলে বা দ্রাবকে সর্বোচ্চ n গ্রাম দ্রাবক কিন্তু দ্রবীভূত করা হয়েছে এবং এভাবে দ্রবণ প্রস্তুত করা হয়েছে। ঠিক আছে? সুতরাং ওই নির্দিষ্ট উষ্ণতায় দ্রাবক কি? জলে দ্রাব্যের দ্রাব্যতা কিভাবে আমরা প্রকাশ করব? দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। দ্রাবের ভর কত? n গ্রাম। দ্রাবকের ভর কত? m গ্রাম ইন্টু 100। গ্রামগুলো কেটে যাচ্ছে, এককগুলো কেটে যাচ্ছে। n বাই m ইন্টু 100। এই হচ্ছে আমাদের দ্রাব্যতার গাণিতিক সমীকরণ। এই গাণিতিক সমীকরণটা আসছে কিভাবে দেখে নিই। আমরা কি লিখেছি? m গ্রাম দ্রাবকে সর্বোচ্চ n গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়, অর্থাৎ m গ্রাম দ্রাবকে দ্রাবক দ্রবীভূত হয় n গ্রাম। 1 গ্রাম দ্রাবকে দ্রাবক দ্রবীভূত হয় n গ্রাম বাই m গ্রাম। ঠিক আছে? এবার কত করব? আমরা দ্রাব্যতা ডেফিনিশন জেনেছি যে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাবক দ্রবীভূত হয় তাকেই দ্রাব্যতা বলে। তাহলে করব 100 গ্রাম দ্রাবকে দ্রাবক দ্রবীভূত হয় n গ্রাম, গ্রামগুলো কেটে যাচ্ছে, n বাই m ইন্টু 100। অর্থাৎ এই সমীকরণটা n বাই m ইন্টু 100। অর্থাৎ দ্রাব্যতা গাণিতিক সমীকরণটা কি দাঁড়াচ্ছে? দ্রাব্যতা সমান দ্রাবের ভর যেটা n এবং বাই দ্রাবকের ভর যেটা হচ্ছে m ইন্টু 100। তা দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। এই হচ্ছে আমাদের গাণিতিক সমীকরণ দ্রাব্যতার। ঠিক আছে? নেক্সট একটা জিনিস দেখে নিই। ভরের একক কি? গ্রাম। দ্রাবকের ভরের একক কি? গ্রাম ইন্টু 100। তাহলে গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, তাহলে কিন্তু ইহার হচ্ছে এককবিহীন রাশি। ইহার কোনো একক নেই, ইহার কোনো একক নেই। ইহা হচ্ছে একটিমাত্র সংখ্যা।
ইহা একটি সংখ্যা মাত্র, সংখ্যা মাত্র। ঠিক আছে, তাহলে যদি তোমাদের জিজ্ঞেস করে যে একটি এককবিহীন রাশির নাম লেখো, তার দ্রাব্যতা হচ্ছে একটি এককবিহীন রাশি এবং ইহা একটি সংখ্যা মাত্র। ঠিক আছে, আচ্ছা নেক্সট দুটো অঙ্ক আমরা দেখে নিই। দুটো অঙ্ক করলে কিন্তু দ্রাব্যতা ব্যাপারটা আমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, মনে করো 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 80 গ্রাম জলে 80 গ্রাম জলে একটি দ্রাব সর্বাধিক 12 গ্রাম দ্রবীভূত হয়। ওই উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন দিয়েছে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 80 গ্রাম জলে একটি দ্রাব সর্বাধিক 12 গ্রাম দ্রবীভূত হলে ওই উষ্ণতায় দ্রাব্যের দ্রাব্যতা কত? আমরা জানি দ্রাব্যতা সমান দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। এটা আমরা জানি। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা সমান দ্রাবের ভর কত আছে? 12 গ্রাম। ঠিক আছে, দ্রাবকের ভর কত? 80 গ্রাম ইন্টু 100। কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। একটা শূন্য কেটে গেল। 2 4 8, 2 5 10, 4 3 12, 3 5 15, তো 15। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা 15। মনে করো 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো লবণের দ্রাব্যতা 50। ওই উষ্ণতায় 36 গ্রাম লবণ নিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ জল প্রয়োজন? কি বলেছে? 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো লবণের দ্রাব্যতা 50। ওই উষ্ণতায় 36 গ্রাম লবণ নেওয়া হয়েছে। 36 গ্রাম লবণ নিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ জল প্রয়োজন? সম্পৃক্ত দ্রবণ মানে কি? অর্থাৎ একটি দ্রাবক আছে, আমরা বললাম সর্বোচ্চ পরিমাণ দ্রাব দ্রবীভূত করব। সর্বোচ্চ পরিমাণ দ্রাব দ্রবীভূত করা যায়। তাহলে দ্রাবকের মধ্যে সর্বোচ্চ পরিমাণ দ্রাব যখন যোগ করা হয় তখন সেই দ্রবণটাকে বলছে সম্পৃক্ত দ্রবণ। আমাদের প্রশ্নটিতে সেই সম্পৃক্ত দ্রবণের কথা বলেছে। অর্থাৎ বলেছে যে কোনো লবণের দ্রাব্যতা 50, ওই উষ্ণতায় 36 গ্রাম লবণ নিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে। সম্পৃক্ত দ্রবণ কথার অর্থ কি? সর্বোচ্চ পরিমাণ 36 গ্রাম দ্রাব দ্রবীভূত করা থাকলে কি পরিমাণ জল আমাদের প্রয়োজন? আমরা জানি দ্রাব্যতা সমান দ্রাবের ভর। দ্রাবটা কত? সর্বোচ্চ পরিমাণ দ্রাবের ভর। সর্বোচ্চ পরিমাণ দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। এটা আমরা জানি। বা দ্রাব্যতা কত আছে? দ্রাব্যতার প্রশ্নে দেওয়া আছে দ্রাব্যতা হচ্ছে 50। তা দ্রাব্যতার জায়গায় 50 বসালাম। দ্রাবের ভর সর্বোচ্চ পরিমাণ কত? ওই উষ্ণতায় 36 গ্রাম। 36 গ্রাম দ্রাব কিন্তু আমাদের যোগ করা হচ্ছে। দ্রাবকের ভর সেটি কিন্তু বার করতে হবে। কি পরিমাণ জল প্রয়োজন? দ্রাবকের ভর ইন্টু 100। বা দ্রাবকের ভর সমান, দ্রাবকের ভরটা এদিকে চলে আসছে, 50টা নিচে নেমে আসছে, 36/50 ইন্টু 100। ঠিক আছে, তা 0 0 কেটে দাও। 5 2 10,
36 দুগুণে 72, তাহলে দ্রাবকের ভর 72, অর্থাৎ জল যোগ করতে হবে 72 গ্রাম। তাহলে কি পরিমাণ জল প্রয়োজন? আমাদের 72 গ্রাম জল। নেক্সট আমরা দেখব দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তো দ্রাব্যতা সাধারণত 4টি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে দ্রাবের প্রকৃতি, 2 নম্বর দ্রাবকের প্রকৃতি, 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট উষ্ণতা, দ্রবণের উষ্ণতা, 4 নম্বর দ্রাব বা দ্রাবের পরিমাণ। এছাড়াও একটা পয়েন্ট আছে চাপ, এই বিষয়গুলো নির্ভর করে। মনে করো এই একটা পাত্র, এই একটা পাত্র, উভয় ক্ষেত্রেই দ্রাবক হিসাবে জল ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? দ্রাবক হিসাবে জল ব্যবহার করা হয়েছে। প্রথমটিতে আমি দ্রাবক যোগ করছি চিনি, আর দ্বিতীয় ক্ষেত্রে দ্রাবক যোগ করছি পটাশিয়াম নাইট্রেট KNO3, ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে চিনি যোগ করা হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে পটাশিয়াম নাইট্রেট যোগ করা হচ্ছে। তো দ্রাব দুটি আলাদা আলাদা, অর্থাৎ দ্রাবের প্রকৃতি ওপর নির্ভর করে বলেছি, অর্থাৎ দ্রাব দুটি ভিন্ন ভিন্ন দ্রাব আমরা যোগ করছি, কিন্তু দ্রাবক কিন্তু সেম আছে জল। সুতরাং এই দুটি পদার্থের কিন্তু দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতাও কিন্তু আলাদা হবে। একই পরিমাণ দ্রাবক নেওয়া হয়েছে উভয় ক্ষেত্রে, এবং দ্রাবকটি উভয় ক্ষেত্রে জল নেওয়া হয়েছে, কিন্তু প্রথমটি ক্ষেত্রে চিনি দেওয়া হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে। চিনি জলে দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতা একরকম, পটাশিয়াম নাইট্রেট জলে দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতা আরেক রকম, অর্থাৎ দুটি পদার্থের দ্রাব্যতা হচ্ছে ভিন্ন ভিন্ন হবে। সুতরাং দ্রাবের প্রকৃতির ওপর কিন্তু আমাদের দ্রাব্যতা নির্ভর করে, অর্থাৎ দ্রাব যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে কিন্তু দ্রাব্যতা পরিবর্তনশীল হয়। সুতরাং দ্রাব্যের প্রকৃতির ওপর কিন্তু দ্রাব্যতা নির্ভর করে, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি, মনে করো প্রথম ক্ষেত্রে আমরা দ্রাবক হিসাবে জল ব্যবহার করেছি, দ্বিতীয় ক্ষেত্রে দ্রাবক হিসাবে ইথার ব্যবহার করেছি, এবং উভয় ক্ষেত্রে দ্রাবক হিসাবে চিনি ব্যবহার করেছি। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে দ্রাবক, প্রথম ক্ষেত্রে দ্রাবক হিসাবে জল ব্যবহার করেছি এবং দ্বিতীয় ক্ষেত্রে দ্রাবক হিসাবে ইথার ব্যবহার করেছি, অর্থাৎ দ্রাবকটা পরিবর্তন হয়ে গেছে এবং দ্রাবক কিন্তু সেম আছে। তো এক্ষেত্রে দ্রাব চিনি জলে যেভাবে দ্রবীভূত হয়, এক্ষেত্রে দ্রাব চিনি ইথারে সেভাবে কিন্তু দ্রবীভূত হতে পারে। সুতরাং দ্রাবকের প্রকৃতির উপরও কিন্তু দ্রাব্যতা নির্ভর করে, অর্থাৎ জলে চিনি যতটা সহজ দ্রবীভূত হয়ে যায়, ইথারে কিন্তু চিনি সেইভাবে দ্রবীভূত হতে পারে না। সুতরাং দ্রাবকের প্রকৃতির উপরও কিন্তু দ্রাব্যতা নির্ভর করে, ঠিক আছে? নেক্সট আসছি দ্রাব বা দ্রাবকের পরিমাণ। মনে করো এই দুটি পাত্র আছে, প্রথম ক্ষেত্রে 20 ml জল নেওয়া হয়েছে এবং দ্বিতীয় ক্ষেত্রে 50 ml জল নেওয়া হয়েছে, ঠিক আছে? তো উভয় ক্ষেত্রে আমরা চিনি যোগ করছি। কোন ক্ষেত্রে সহজ দ্রবীভূত হবে? যেখানে দ্রাবকের পরিমাণ বেশি, আর যেখানে দ্রাবকের পরিমাণ কম সেখানে দেরিতে দ্রবীভূত হবে। অর্থাৎ দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতা উভয় ক্ষেত্রে যখন আমরা চিনি অ্যাড করছি, তো যখন যেখানে দ্রাবকের পরিমাণটা বেশি সেখানে কিন্তু অতি সহজেই কিন্তু দ্রাবক দ্রবীভূত হয়ে যাবে, আর যেখানে পরিমাণটা দ্রাবকের কম সেখানে কিন্তু একটু সময় লাগবে, অর্থাৎ দ্রবীভূত হয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু ভিন্ন রকম। সুতরাং দ্রাবকের পরিমাণের ওপর কিন্তু দ্রাব্যতা নির্ভর করে। দ্রাবকের পরিমাণ বেশি, সুতরাং দ্রাবক সহজে দ্রবীভূত হয়ে যাচ্ছে, এবং দ্রাবকের পরিমাণ কম, অর্থাৎ দ্রাবক কিন্তু দ্রবীভূত হতে সময় লাগছে। সুতরাং দ্রাবকের পরিমাণের উপর কিন্তু দ্রাব্যতা নির্ভর করে। পাত্র নেওয়া হয়েছে, এই একটা পাত্র, এই একটা পাত্র, উভয় ক্ষেত্রে কিন্তু দ্রাবক কিন্তু সেম। এখানেও 50 ml জল, এখানেও কিন্তু 50 ml জল আছে, অর্থাৎ দ্রাবক কিন্তু একই পরিমাণ নেওয়া হয়েছে, সেম পরিমাণ কিন্তু দ্রাবক নেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু প্রথমে মনে করো এখানে 1 চামচ চিনি দেওয়া হচ্ছে, এখানে মনে করো 4 চামচ চিনি দেওয়া হচ্ছে। বলো তো কোন পাত্রে সহজে চিনি দ্রবীভূত হবে?
প্রথমটির ক্ষেত্রে 1 চামচ চিনি দেওয়া হচ্ছে এবং দ্বিতীয় ক্ষেত্রে 4 চামচ চিনি দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে কম পরিমাণ দাব দ্রবীভূত করা হচ্ছে এবং দ্বিতীয় ক্ষেত্রে বেশি পরিমাণ দাব দ্রবীভূত করা হচ্ছে। তাহলে এবং দাবকের পরিমাণ উভয় ক্ষেত্রে কিন্তু 50 ml, উভয় ক্ষেত্রে 50 ml জল নেওয়া হয়েছে। তাহলে যেখানে দাবের পরিমাণ বেশি সেখানে সময় লাগবে দ্রবীভূত হতে, আর যেখানে দাবের পরিমাণটা কম সেখানে কিন্তু সহজে দ্রবীভূত হয়ে যাবে। অর্থাৎ দাবের পরিমাণের উপরেও কিন্তু দাব্যতা নির্ভর করে। অর্থাৎ যেখানে দাবের পরিমাণ কম সেখানে কিন্তু সহজে দ্রবীভূত হবে, এখানে যেখানে দাবের পরিমাণ বেশি সেখানে একটু সময় লাগবে দ্রবীভূত হতে। অর্থাৎ সুতরাং দাবে এবং দাবকের পরিমাণ উভয়ের পরিমাণের উপরই কিন্তু দাব্যতা নির্ভর করে, দাবের পরিমাণের উপর নির্ভর করে এবং দাবকের পরিমাণের উপরও নির্ভর করে। নেক্সট আসছি উষ্ণতা ও চাপের প্রভাব দ্রাব্যতার উপর, উষ্ণতা ও চাপের প্রভাব দ্রাব্যতার উপর। আমরা দ্রাব্যতা বলতে অন্যরকম বুঝি। মনে করো তরল পদার্থের মধ্যে কঠিনের দ্রাব্যতা, তরল পদার্থের মধ্যে গ্যাসের দ্রাব্যতা, আবার কঠিন পদার্থের মধ্যে গ্যাসের দ্রাব্যতা ইত্যাদি। আমরা এখানে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে তরলে কঠিনের দ্রাব্যতা। আরেকটা বিষয় যেটা আলোচনা করছি সেটা হচ্ছে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। এই দুটি বিষয়, তরলে কঠিনের দ্রাব্যতা এবং তরলে গ্যাসের দ্রাব্যতা। তরলে কঠিনের দ্রাব্যতা উদাহরণ কোনটা? যেমন চিনি জল। তো জলের মধ্যে চিনি কঠিন আর জল হচ্ছে তরল। বা জলের মধ্যে লবণের দ্রাব্যতা, অর্থাৎ তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা, এটা আলোচনা করছি, এই দ্রাব্যতার বিষয়টা আলোচনা করছি। আরেকটা আলোচনা যেটা করব সেটা হচ্ছে তরলে গ্যাসের দ্রাব্যতা। উদাহরণ কিন্তু কোনটা? সোডা ওয়াটার, যেখানে হচ্ছে কি জলের মধ্যে CO2 এর দ্রাব্যতা। অর্থাৎ জল হচ্ছে তরল পদার্থ এবং CO2 হচ্ছে গ্যাস, অর্থাৎ তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা। এখানে জলের মধ্যে চাপ প্রয়োগ করে কার্বন ডাই অক্সাইডকে দ্রবীভূত করা হয়। অর্থাৎ দ্রাব্যতা উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে এবং এই উষ্ণতা এবং চাপের কিন্তু প্রভাব লক্ষ্য করা যায় দ্রাব্যতার ওপর। এবং দ্রাব্যতা বলতে মেনলি আমাদের তরলে কঠিনের দ্রাব্যতা বলছি এবং তরলে গ্যাসের দ্রাব্যতা বলছি। অর্থাৎ তরল পদার্থের মধ্যে কঠিনের দ্রাব্যতা এবং তরল পদার্থের মধ্যে গ্যাসের দ্রাব্যতা। এই তরলে কঠিনের দ্রাব্যতা এবং তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর এই উষ্ণতা এবং চাপের কিন্তু প্রভাব লক্ষ্য করা যায়। এই উষ্ণতা এবং চাপের প্রভাবটা কি হয় সেটা আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই তরলে কঠিনের দ্রাব্যতা। তরলে কঠিনের দ্রাব্যতা, তরলে কঠিনের দ্রাব্যতা। এই তরলে কঠিনের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব কি এবং চাপের প্রভাব কি সেগুলো আমরা দেখে নেব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে উষ্ণতা। এই দ্রাব্যতার সাথে আমরা বলেছিলাম যে উষ্ণতা খুবই সম্পর্কযুক্ত। অর্থাৎ উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা একরকম হয়, উষ্ণতা কমালে দ্রাব্যতা একরকম হয়। মনে করো দুটি পাত্র আছে, এই একটা পাত্র, এই একটা পাত্র। দ্রাবক আছে, দ্রাবক হিসেবে জল নেওয়া হয়েছে। জল এটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টি উষ্ণতায় এবং এটা হচ্ছে 40 ডিগ্রি সেন্টি উষ্ণতায়, ডবল উষ্ণতা, দ্বিগুণ উষ্ণতায়। উভয় ক্ষেত্রেই KNO3 যোগ করা হচ্ছে, পটাশিয়াম নাইট্রেট যোগ করা হচ্ছে। 20 ডিগ্রি সেন্টি উষ্ণতায় KNO3 যোগ করা হচ্ছে, এখানে 40 ডিগ্রি সেন্টি উষ্ণতায় KNO3 দ্রবীভূত করা হচ্ছে। এক্ষেত্রে দ্রাব্যতা হয় 64। অর্থাৎ দেখা যাচ্ছে যখন উষ্ণতা দ্বিগুণ করা হচ্ছে দ্রাব্যতা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ দ্রাব্যতা পরিবর্তন হচ্ছে, উষ্ণতার উপর দ্রাব্যতা নির্ভরশীল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উষ্ণতার সাথে কিন্তু দ্রাব্যতা সম্পর্কিত, অর্থাৎ উষ্ণতা পরিবর্তন হলে দ্রাব্যতাও পরিবর্তন হয়। ঠিক আছে, সুতরাং আমরা দেখতে পেলাম যে উষ্ণতা পরিবর্তন হলে দ্রাব্যতা পরিবর্তন হয়, অর্থাৎ উষ্ণতার সাথে দ্রাব্যতা সম্পর্কযুক্ত। আমরা এই কঠিন পদার্থকে 4টি ক্যাটাগরিতে ভাগ করব। উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে। 2 নম্বর, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে। 3 নম্বর, উষ্ণতা বাড়ালেও দ্রাব্যতা একই থাকে। আর একরকম পদার্থ উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা প্রথমে বাড়ে
পরে কমতে থাকে। উষ্ণতা বাড়লে দাব্যতা বাড়ে। উদাহরণ KNO3 PbNO3(2), পটাশিয়াম নাইট্রেট, লেড নাইট্রেট, KNO3 PbNO3(2), এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দাব্যতা বাড়ে। তীরচিহ্ন উপর দিকে দিলাম, অর্থাৎ উষ্ণতা বাড়ালে, উষ্ণতার টেম্পারেচার T দিয়ে প্রকাশ করেছি, উষ্ণতা বাড়ালে দাব্যতা বাড়ে। পটাশিয়াম নাইট্রেট এবং লেড নাইট্রেট এদের ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বাড়ালে দাব্যতা বাড়ে। নেক্সট চলে আসছে উষ্ণতা বাড়ালে দাব্যতা কমে, অর্থাৎ CaOH(2), পলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম সালফেট CaSO4, পলিচুন CaOH(2) এবং ক্যালসিয়াম সালফেট CaSO4, এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দাব্যতা কমে, অর্থাৎ উষ্ণতা বাড়ালে দাব্যতা কমে এদের ক্ষেত্রে, ক্যালসিয়াম সালফেট এবং পলিচুন এদের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট হচ্ছে উষ্ণতা বাড়ালে দাব্যতা একই থাকে, দাব্যতা একই থাকে। যেমন উদাহরণ হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ খাদ্য লবণ, এর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালেও কিন্তু দাব্যতা একই থাকে, অর্থাৎ উষ্ণতা যতই বাড়ানো হোক কিন্তু দাব্যতা কিন্তু আর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দাব্যতা একই থাকে। নেক্সট 4 নম্বর পয়েন্ট, যেখানে উষ্ণতা বাড়লে দাব্যতা প্রথমে বাড়ে পরে কমতে থাকে। এরকম যে লবণটি আছে সেটি হলো গ্লোবার সল্ট, যার সংকেত Na2SO4 10H2O, গ্লোবাল সল্ট। তাহলে Na2SO4 দিয়ে 10H2O, অর্থাৎ সোডিয়াম সালফেট, শোধক সোডিয়াম সালফেট। এর ক্ষেত্রে উষ্ণতা বাড়লেও দাব্যতা প্রথমে বাড়ে কিন্তু পরে কমতে থাকে। 34.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত দাব্যতা বাড়ে এবং এর চেয়ে বেশি উষ্ণতায় দাব্যতা কমতে থাকে, অর্থাৎ 34.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত দাব্যতা বাড়ে এবং এর চেয়ে বেশি উষ্ণতায় দাব্যতা কমতে থাকে। গ্লোবাল সল্টের এই ধর্ম দেখা যায়। অর্থাৎ আমরা তরলে কঠিন দাব্যতার ক্ষেত্রে উষ্ণতার যে প্রভাব দেখলাম, যে উষ্ণতা বাড়ালে কিন্তু দাব্যতা পরিবর্তন ঘটে, এটা তো আমরা জানি, কিন্তু সেই অনুযায়ী আমরা পদার্থকে 4 রকম ক্যাটাগরিতে ভাগ করতে পারি। উষ্ণতা বাড়লে দাব্যতা বাড়ে, উষ্ণতা বাড়লে দাব্যতা কমে, উষ্ণতা বাড়লে দাব্যতা একই থাকে, উষ্ণতা বাড়ালে দাব্যতা প্রথমে বাড়ে পরে কমতে থাকে, এবং প্রত্যেকের ক্ষেত্রে আমরা উদাহরণ দেখে নিলাম। এই উষ্ণতা ভেদে দাব্যতার যে পরিবর্তন ঘটছে এটাকে আমরা লেখচিত্রের মাধ্যমেও দেখতে পারি। মনে করো এ হচ্ছে এক্স অ্যাক্সিস, এ হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দ্রাব্যতা, জলে দ্রাব্যতা, ঠিক আছে? গ্রাম বাই 100 গ্রাম জল, এ হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর স্থাপন করব। এবার আমরা প্রথম যে কঠিন পদার্থ দেখলাম সেখানে দেখলাম যে উষ্ণতা বাড়ালে দাব্যতা বাড়ে, অর্থাৎ উষ্ণতা বাড়ালে দাব্যতা বাড়ে, ঠিক আছে? কোন কোন যৌগগুলো? যেমন KNO3, PbNO3(2) ইত্যাদি। 2 নম্বর যে কঠিন পদার্থ দেখলাম উষ্ণতা বাড়ালে দাব্যতা কমে, অর্থাৎ উষ্ণতা বাড়ালে দাব্যতা কমে। কোন কোন যৌগগুলি? যেমন CaOH(2), CaSO4, অর্থাৎ পলিচুন এবং ক্যালসিয়াম সালফেট, এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দাব্যতা কমে। আচ্ছা, আমরা 3 নম্বর যে কঠিন পদার্থ দেখলাম যে উষ্ণতা বাড়ালে দাব্যতা প্রায় একই থাকে, অর্থাৎ উষ্ণতা বাড়ানোর সাথে সাথে দাব্যতা সেরকম কোনো পরিবর্তন হয় না। NaCl, এমন যৌগটার নাম বলেছিলাম NaCl, যার ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বাড়ানোর সাথে সাথে দাব্যতা বিশেষ কিছুভাবে পরিবর্তন ঘটে না, দাব্যতা প্রায় একই থাকে। NaCl এর ক্ষেত্রে উষ্ণতা বাড়ার সাথে সাথে দাব্যতা প্রায় একই থাকে, এই জন্য সমান্তরাল আমরা সরলরেখায় এঁকেছি। নেক্সট যে 4 নম্বর কঠিন পদার্থের কথা বলেছিলাম সেক্ষেত্রে বলেছিলাম যে উষ্ণতা বাড়ালে প্রথমে দাব্যতা বাড়ে পরে দাব্যতা কমতে থাকে, অর্থাৎ 34.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত দাব্যতা বাড়ে তারপর কমতে থাকে, অর্থাৎ প্রথমে বাড়ে পরে কমতে থাকে, অর্থাৎ 34.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত 34.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত বাড়তে থাকে, পরে 34.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরে কিন্তু দাব্যতা কমতে থাকে। কোন যৌগের ক্ষেত্রে দেখা যায় বলেছিলাম? গ্লোবাল সল্ট, Na2SO4, 10H2O, Na2SO4, 10H2O। এই গ্লোবাল সল্টের ক্ষেত্রে প্রথমে উষ্ণতা বাড়ার সাথে দাব্যতা বাড়ে, পরে
34.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরে উষ্ণতা বাড়ানোর সাথে দ্রাব্যতা কমে। এই 4 রকম ক্যাটাগরিতে আমরা কঠিন পদার্থ ভাগ করেছিলাম, যেখানে আমরা দেখলাম যে উষ্ণতার সাথে সাথে কিন্তু দ্রাব্যতা পরিবর্তন ঘটছে এবং সেটাকে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলাম এবং এই লেখটাকে বলছে দ্রাব্যতা লেখ। এই দ্রাব্যতা লেখের মধ্যে যেখানে উষ্ণতার সাথে দ্রাব্যতাকে প্লট করলে আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণতার সাথে সাথে কীভাবে দ্রাব্যতা বিভিন্ন যৌগের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে এবং এই লেখকে বলছে দ্রাব্যতা লেখ। নেক্সট চলে আসছি কঠিন পদার্থের তরলের দ্রাব্যতার ক্ষেত্রে চাপের প্রভাব। অর্থাৎ কঠিন পদার্থের তরলে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে চাপের প্রভাব। চাপের কি প্রভাব দেখা যায়? চাপের প্রভাব, চাপের কোনো প্রভাব লক্ষ্য করা যায় না, কোনো প্রভাব দেখা যায় না। অর্থাৎ যখন কঠিন পদার্থকে তরলের মধ্যে দ্রবীভূত করছি, অর্থাৎ চিনিকে যখন তরলে দ্রবীভূত করছি, সেক্ষেত্রে কঠিন পদার্থের তরলে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে দেখবো না। তো তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব দেখা যায় না, চাপের প্রভাব নেই বললেই চলে। ঠিক আছে, এবার চলে আসবো আমরা তরলে কঠিনের দ্রাব্যতা দেখলাম, এবার আমরা চলে আসবো তরলে গ্যাসের দ্রাব্যতা। ঠিক আছে, তরলে গ্যাসের দ্রাব্যতা, তরলে গ্যাসের দ্রাব্যতা। তরলে গ্যাসের দ্রাব্যতা, তো তরলে গ্যাসের দ্রাব্যতা উদাহরণ কি বলেছিলাম? সোডা ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। যেখানে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করা হচ্ছে, জলে CO2 গ্যাস দ্রবীভূত করা হচ্ছে, জলে CO2 গ্যাস দ্রবীভূত করা হচ্ছে। ঠিক আছে, এছাড়াও আছে জলে অ্যামোনিয়া দ্রবীভূত হয়, জলে HCl দ্রবীভূত হয়। এগুলো হচ্ছে তরলে গ্যাসের দ্রাব্যতার উদাহরণ। ঠিক আছে, উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে, অর্থাৎ তরলে গ্যাসের দ্রাব্যতা, উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে, আর উষ্ণতা কমালে দ্রাব্যতা বাড়ে। ঠিক আছে, এটা হলো আমাদের তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা প্রভাব। উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে আর উষ্ণতা কমালে দ্রাব্যতা বাড়ে। মনে করো সাধারণ উষ্ণতায় জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন গ্যাস দ্রবীভূত আছে এবং সেই জলকে উত্তপ্ত যদি করতে থাকি বা ফোটাতে থাকি, তাহলে জলের মধ্যে দ্রবীভূত যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে সেটা বেরিয়ে যায়। অর্থাৎ উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যায়। অর্থাৎ আমরা কি দেখছি, যত উষ্ণ করছি বা উত্তপ্ত করছি তত জল থেকে কিন্তু বুদবুদ আকারে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাচ্ছে, তরলের মধ্যে দ্রবীভূত গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। অর্থাৎ উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে, আবার উষ্ণতা কমালে দ্রাব্যতা বাড়ে। চাপের প্রভাব, নেক্সট দেখবো আমরা চাপের প্রভাব, অর্থাৎ তরলে গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব। স্থির উষ্ণতায় চাপ বাড়ালে, চাপকে আমরা প্রেসার দিয়ে প্রকাশ করি, প্রেসার অর্থাৎ চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে। চাপ যখন বাড়াবো দ্রাব্যতা কিন্তু বাড়বে, আবার চাপ যখন কমাবো দ্রাব্যতা কিন্তু কমবে। ঠিক আছে, চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে এবং চাপ কমালে দ্রাব্যতা কমে। এটা হচ্ছে তরলে গ্যাসের দ্রাব্যতা। অর্থাৎ তরলের মধ্যে যখন গ্যাস দ্রবীভূত থাকে তখন চাপ বাড়ালে আরও বেশি পরিমাণে গ্যাস দ্রবীভূত হয়, আবার যখন চাপ হ্রাস করে দিই, অর্থাৎ চাপকে যখন হ্রাস করা হয় তখন কিন্তু গ্যাসটা হচ্ছে তরল থেকে বেরিয়ে আসে বুদবুদ আকারে, অর্থাৎ দ্রাব্যতা কমতে থাকে। মনে করো এই সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস, এই সোডা ওয়াটার এবং কোল্ড ড্রিঙ্কসের মধ্যে জলের মধ্যে চাপ প্রয়োগ করে, উচ্চ চাপ প্রয়োগ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করা হয় এবং যখনই আমরা এই সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি যখন খুলি তখন বুদবুদ আকারে একটা কার্বন ডাইঅক্সাইড বা গ্যাস বেরোতে থাকে। এই সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস যখন তৈরি করা হয় সেখানে জলের মধ্যে চাপ প্রয়োগ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে দ্রবীভূত করা হয় এবং যখনই সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি আমরা খুলি তখন দেখি যে চাপ হ্রাস পায়। অর্থাৎ বোতলের ছিপি খোলা মানে হচ্ছে চাপ হ্রাস পাওয়া, অর্থাৎ চাপ কমিয়ে নেওয়া এবং তখন ওই জলের মধ্যে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসে। এই জন্য সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে বুদবুদ আকারে ফেনা বেরোতে থাকে। এই হচ্ছে আমাদের তরলে গ্যাসের ওপর চাপের প্রভাব।
স্থির উষ্ণতায় চাপ প্রয়োগ করলে দাব্যতা বাড়ে এবং চাপ হ্রাস করলে দাব্যতা কমে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সোডা ওয়াটার এবং কোল্ড ড্রিঙ্ক। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে দোবনের লাস্ট যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।